আজকে আমরা আমাদের চারপাশের ঘটনাসমূহ দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের চারপাশে ঘটনাসমূহ মানে আমাদের চারপাশে এমন কিছু ঘটনাগুলো ঘটে, তাহলে সেগুলো আমরা যাই কী কী আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে থাকে। দেখো, এইখানে যে ঘটনাগুলো বলেছে, আমরা সকাল থেকে যদি রাত পর্যন্ত লক্ষ্য করি, প্রতিদিন দিনে লক্ষ্য করি, তাহলে আবহাওয়া কি একরকমের থাকে? তোমরা লক্ষ্য করো, দেখো কিছুদিন আগে কী ছিল, শীত ছিল, শীত শেষ হয়ে কী হলো, গরমের কাল আসলে, এখন তো প্রচণ্ড গরম, কিছুদিন পর বর্ষাকাল আসবে, তাহলে কি হলো, এই যে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম, তাহলে শীতের পর আসে গরম, গরমের পর আসে বর্ষা, এরকমভাবে চলতে থাকে। অর্থাৎ আমরা দেখতে পেলাম আমাদের চারপাশে এটা একটা ঘটনা যেটা পরিবর্তন হয়। আবার কি দেখতে পাই, আমরা পোড়াই, রান্না করার সময় কাঠ পোড়ানো হয়, তাহলে কাঠ পোড়ালে কী পাওয়া যায়, আমরা ছাই পাওয়া যায়, তাই না? আবার এটা একটা কী হবে ঘটনা, আবার কি হয়, আমরা যখন ইলেকট্রিক সুইচ বা বাল্ব যখন জ্বালানো হয়, তাহলে কী হবে, বাল্বটা তখন জ্বলে, সুইচ অফ করা হলো, বাল্বটা তখন নিভে যায়। তাহলে এই একটা জিনিস দেখবি, কাঠ পোড়ালাম, কাঠ পুড়ে ছাই হয়ে যায়, তাই তো। আবার বাল্ব জ্বালালাম, ইলেকট্রিক বাল্ব জ্বালানোর পর সেটা কী হলো, জ্বললো, সুইচ অফ করে দিলাম, আবার কী হলো, বাল্বের মতো রয়ে গেল, বাল্বের কোনো চেঞ্জ হলো না, কিন্তু কাঠকে পোড়ালাম, কিন্তু কাঠ হয়ে গেল ছাই, তাহলে আমরা ওই ছাই থেকে আর কাঠ পাচ্ছি না। তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম, অর্থাৎ এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা এক অবস্থা থেকে আরেক অবস্থায় আমরা পরিবর্তন করতে পারি, আবার এমন কিছু ঘটনা আছে যেটা আমরা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে পারি না। তাহলে কী দেখতে পেলাম, কি আছে, তাহলে এরকম আরও ঘটনা আছে, ঘটনা আছে যে একবার ঘটে গেলে আর ফিরে পাওয়া যায় না বা ফেরত পাওয়া যায় না। তাহলে আমরা এখানে কী দেখতে পেলাম, কিছু কিছু ঘটনা আছে একবার যদি ঘটে যায় তাহলে সেটা আমরা ফেরত পাবোই না, আবার কি হবে, কিছু কিছু ঘটনা আছে আমরা ফেরত পাবো। তাহলে সেইগুলোর মধ্যে আমরা এখানে দেখব একমুখী এবং উভমুখী বলে একটা ঘটনা দিয়েছে। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝবো, চলো দেখিনি জিনিসটা কি করা হলো। এখানে একটা পরীক্ষার কথা বলেছে, দুটো চামচ নেবে, স্টিলের চামচ, একটা স্টিলের চামচে কী নেওয়া হলো, কিছুটা মোম নেওয়া হলো, মোম, আর একটা চামচে কী হলো, কিছুটা চিনি নেওয়া হলো। ঠিক আছে, দুটো চামচ নেওয়া হলো, একটা চামচে মোম আর একটা চামচে চিনি নেওয়া হলো। তাহলে দুটোকে কী করা হলো, গরম করলে। তাহলে প্রথমে কী করলে, মোমটা গরম করলে, তাহলে কী করলে, এখানে প্রথম চামচে কী করলে, প্রথম চামচে তুমি কিছুটা মোম নিলে, কী দেখতে পেলে, মোমটা গলে গেল, তাই তো, মোমটা গলে গেল, কিছুক্ষণ পর যদি ঠান্ডা করা হয় সেটা আবার জমে গিয়ে আবার মোমেই পরিণত হয়। দ্বিতীয় চামচে কী করা হলো, দ্বিতীয় চামচে আমরা কী নিয়েছিলাম, তাহলে আমরা চিনি নিয়েছিলাম, কী করা হলো, একে গরম করলে, তাহলে চিনি গলালে কী হবে, প্রথমে কী হবে, চিনি গলে গিয়ে লিকুইড হয়ে যাবে বা তরল হয়ে যাবে, তাহলে চিনি গলে গিয়ে তরল হয়ে যাবে, তারপর আরও বেশিক্ষণ যদি পোড়ানো হয় তাহলে কালো মতো দেখতে পাবো আমরা চামচে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস দেখতে পেলাম, তাহলে মোমকে গলালাম, তাহলে মোম যদি গলানো হয় তাহলে মোম গলে যায়, ঠান্ডা হলে আবার মোমে পরিণত হয়। তাহলে দেখো, এই মোম তাহলে কী হবে, থেকে মোমেই পরিণত হলো ঠান্ডা হওয়ার পর। আবার চিনিকে যখন পোড়ালাম, তাহলে চিনিকে পোড়ালে ছাই পাওয়া যায়, তাই না, কালো ছাই পাওয়া যায়, তাহলে সেই কালো ছাই থেকে তুমি কি আর আর কি চিনি পাবে, তাহলে চিনি পাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো ঘটনা দেখতে পেলাম, অর্থাৎ যদি কি হবে, যদি যে এক অবস্থা থেকে যদি আরেক অবস্থায় যদি যাওয়া হয়, তাহলে তারপরে দেখো চিনি, তাহলে আমরা কী করা হলাম, তাহলে চিনিকে পোড়ালাম, তাহলে চিনি পোড়ালে কী হবে, কালো হয়ে যায়। তাহলে সেই কালো যে ছাই তুমি পাবে, তুমি সেটাকে যদি কী করে, তুমি যদি কী হয় টেস্ট করে দেখো, তাহলে কি তুমি কি আর মিষ্টি পাবে? তার সাধারণত চিনির স্বাদ মিষ্টি হয়ে থাকে, চিনিকে পোড়ালে আমরা কী হবে, কালো ছাই পাবো, তাহলে সেই ছাইকে আবার টেস্ট করলে আমরা আর কী হবে, মিষ্টি পাবো না। আবার ওই কালো ছাই থেকে তুমি আর চিনি পাবে না। কিন্তু তুমি যে মোমকে গলিয়েছো, তাহলে কি মোমটা গলে গিয়ে কী হবে, তরলে পরিণত হলো, সেই তরলকে ঠান্ডা করলে মোমের তরলকে আবার মোমে পরিণত হয়, তাহলে আগের অবস্থায় ফেরত পেলে, তাহলে কী হবে, মোম গলে গেল, গলে গিয়ে আবার মোমে তুমি পেলে, তাহলে এটা এক ধরনের পরিবর্তন। আবার তুমি কি করলে, চিনিকে যে পোড়ালে, চিনি পোড়ালে কালো ছাই হয়ে যায়, সেই ছাই থেকে তুমি আর চিনি পাবে না, তাহলে এটা আরেক ধরনের পরিবর্তন। তাহলে মোমের গলনের ক্ষেত্রে কি বলবো, তাহলে আমরা বলাবো উভমুখী বলা হয়। উভমুখী মানে কি হবে, আমরা মোম গলে গিয়ে মোমের তরল তৈরি হয়, সেই তরল ঠান্ডা হলে কী হবে, আবার মোমে পরিণত হয়, মানে আগের অবস্থায় চলে আসে, মানে মোম থেকে মোম, তাহলে মোম গলালে মোম থেকে মোমে পরিণত হয়, এটাকে আমরা বলবো উভমুখী বলা হয়। আর যখন বলবো আমরা চিনিকে পোড়ালাম, তাহলে চিনি পোড়ালে কী হবে, কালো ছাই তৈরি হয়, তাহলে সেই ছাই থেকে তুমি আর কী হবে, চিনি ফেরত পাবে না, তাহলে এটাকে বলবো একমুখী। যদি আমরা আগের অবস্থায় ফেরত পাই তাহলে সেটাকে উভমুখী, আর যদি আগের অবস্থায় ফেরত না পাই তাহলে আমরা উভমুখী বলবো। দেখো পরেরটা আমরা যাব,
যে এইখানে দিয়েছে, দেখো আমরা এখানে ভালো করে দেখবো, এই যে একটা কী করছে, মোমকে আগুনে ধরানো, মোম জ্বালানো হচ্ছে। তাহলে মোম জ্বালালে কী হবে, দেখো মোম গলে 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 এখানে দেখো গলে গেছে, তাহলে মোম গলে গিয়ে কী হলো, তাহলে নিচে গড়িয়ে পড়ছে। তাহলে পুরো মোমটা যখন গলে যাবে, তাহলে মোম তুমি কী পাবে, একটা পুরো মোমবাতি তুমি জ্বালালে, আস্ত মোমবাতি। তাহলে কিছুক্ষণ জ্বালানোর পর কী হবে, তাহলে সেটা আস্তে আস্তে গলতে শুরু করবে, গলে 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 গিয়ে যখন সমস্ত মোমবাতি পুড়ে যাওয়ার পর তুমি কী দেখতে পাবে, যতটুকু তুমি গলে যাওয়ার পর যতটুকু মোম পাবে, তাহলে সেই আস্ত মোমবাতির সমান তুমি মোম পাবে, তাহলে মোম পাবে না। তাহলে কী পেলে, তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস ঘটনাটা ফলো করবে বা লক্ষ্য করবে। তাহলে মোমবাতি যখন জ্বালানো হয়, দুটো জিনিস ঘটনা ঘটে, একটা হচ্ছে মোম গলে যায় অর্থাৎ মোমের গলন, আর একটা হচ্ছে মোমবাতি কী হবে, এই যে তুমি কী হবে মোমের যে গলনটা পেলে, তাহলে পুরোপুরি মোমবাতি পেলে না, কিছুটা কী হবে তুমি মোম পেলে, আর বাকিটা কী হলো, কোথায় গেল, তাহলে হারিয়ে গেছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি হারায়নি, তাহলে সেই মোমটা কী হলো, পুড়ে গিয়ে পরিবেশে বাতাসের সঙ্গে মিশে গেছে। তাহলে দুটো দেখতে পেলাম, তাহলে একটা মোমবাতিকে যদি পোড়ানো হয়, গলে যায়, তাহলে কী হবে, পুরো মোমবাতি গলে যাওয়ার পর যে গলন আমরা পাই, তাহলে সেই গলন যে মোম তুমি কী করলে, আস্ত মোমবাতির সমান পাবে না, আস্ত মোমবাতির সমান পাবে না, কিছুটা তুমি মোম পাবে। তাহলে বাকি মোমটা গেল কোথায়, তাহলে বাকি মোমটা পুড়ে গেছে। তাহলে কী করা হলো, তাহলে মোমবাতি যখন পোড়ানো হয় দুটো ঘটনা ঘটে, একটা মোমবাতির গলন ঘটে, আর মোমের কী হবে, পুড়ে যায়। তাহলে এই মোম পুড়ে গেল, তাহলে কী হবে, পুড়ে গিয়ে কোথায়, বাতাসে মিশে গেল, তাহলে সেই বাতাসে মিশে গেল, তাহলে কী হবে, সেই বাতাসে মিশে যাওয়া মোম থেকে তুমি কি ফের মোমবাতি পাবে, পাবে না। কিন্তু তুমি মোমবাতি যে গলিয়েছ, আরেকটা গলন, মোমবাতির যে গলন, সেই গলনটা অর্থাৎ মোমবাতি আগুনে দিলে কী হবে, মোম কিছুটা গলে যায়, সেটা ঠান্ডা হলে আবার মোমে পরিণত হয়। তাহলে এটা এক ধরনের পরিবর্তন। অর্থাৎ আমরা বলতে পারি মোমবাতি পোড়ালে দুটো ঘটনা ঘটে, একটা মোমের গলন ঘটে, আর একটা হচ্ছে মোমের কী হয়, পুড়ে যায়। তাহলে মোমের গলনটাকে বলবো আমরা কি, উভমুখী, আর মোম যে পুড়ে যাওয়াটা এটাকে বলবো একমুখী। বোঝা গেছে? আবার একই রকমভাবে দেখো এখানে কি বলেছে, দেখো তোমাদের যখন শিলাবৃষ্টি, তোমরা লক্ষ্য করেছো, শিলাবৃষ্টি হোক, যাদের বাড়িতে দেখবে, তোমরা যদি কোনো দোকান থেকে যদি আইসক্রিম কিনে খাও, তাহলে কী করবে, একটা আইসক্রিমকে তুমি কী করলে, বা বরফকে তুমি টুকরো করলে, তাহলে অনেকগুলো টুকরো পেলে, তাই না? আবার কি হলো, তাহলে বরফকে যখন কি ভাঙা হলো, তাহলে অনেকগুলো টুকরো পেলে। তাহলে এই যে বরফের যে টুকরো পেলে, সেটা তো একটা বরফ, তাহলে তাই না, বরফের টুকরো তুমি পেলে। তাহলে কি হলো, তাহলে সেই বরফের টুকরোগুলোকে তুমি যদি আবার জোরে চাপ দাও, দেখবে বরফের টুকরোগুলো জোড়া লেগে গেছে। অর্থাৎ বরফের কোনো পরিবর্তনই হলো না, মানে বরফকে ভাঙলেও ছোটো ছোটো বরফ পরিণত হয়, তাহলে সেটাও বরফ, আবার আস্ত বরফ, কোনো চেঞ্জ হলো না, তাই তো? আবার কি করা হয়, অনেকগুলো টুকরো বরফকে যদি আমরা জোরে চাপ দিই, তাহলে বড় আস্ত বরফ পরিণত হয়। তাহলে সেটাকে কি বলবো, তাহলে সেটাকে আমরা উভমুখী আমরা বলবো, তাই না? তাহলে আমরা বরফকে যদি কী করা হয়, জোরে চাপ দেওয়া হয়, মানে দুটো বরফের টুকরোকে বা তিনটে বরফ টুকরোকে একসাথে হাতে তুমি নিয়ে যদি চাপ দাও, তাহলে দেখবে বরফ তিনটে জোড়া লেগে গেছে, তাই না? তাহলে আবার কি করা হয়, একটা আস্ত বরফকে যদি কি তুমি করলে মেঝেতে ছুঁড়ে মারলে, তাহলে মেঝে কী করবে, বরফের টুকরোটা অনেকগুলো টুকরো ভেঙে যায়। তাহলে এই যে টুকরো ভেঙে গেল, তাহলে কি হলো, বরফের কোনো চেঞ্জ হলো, পরিবর্তন হলো না, বরফ ভাঙলে কী হবে, ছোটো ছোটো বরফে পরিণত হয়, তাহলে কোনো পরিবর্তন না। তাহলে এটাকে আমরা বলবো উভমুখী। তাহলে এখানে সেই ঘটনাটা লেখা আছে, দেখো বরফে কী হবে, টুকরো দেওয়া আছে, এই টুকরোকে তোমরা কী করো, হাতে নিয়ে যদি চাপ দাও, তাহলে দেখতে পাবে, তাহলে কী হয়, বরফ টুকরোগুলো জোড়া লেগে যায়, তাই না? চলো দেখো এখানে কী বলেছে, কয়েকটা ঘটনার কথা নিচে দেওয়া হলো, তোমাদের জানা আরও ঘটনার কথা তালিকায় যোগ করো। দেখো এখানে বলেছে কি ঘটনা ঘটলো আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় কিনা সেখানে তোমাদের লিখতে হবে। দেখো আমরা কি দেখতে পাই, গরমকালে রোদে রাস্তার পিচ গলে গেল, তাহলে কি হবে, সাধারণত কি হয়, পিচ তো রাস্তায় মাটিতে সাধারণত কি হয়, রাস্তায় পিচ ব্যবহার করা হয়। পিচগুলো কি প্রথমে শীতের সময় কী থাকে, তোমরা রাস্তায় পিচ কী হয়, গলে গলে না, কিন্তু গরম যেই পড়ে তাহলে পিচ গলে গেল। আবার ঠান্ডা হলে কী হবে, সেই গলে যাওয়া পিচটা আবার পিচেই পরিণত হয়ে যায়, তাই না? তাহলে এটা কি বলবো, তাহলে গরমকালে রোদে রাস্তার পিচ গলে গেল, তাহলে এটা আমরা কি বলবো, আগের অবস্থায় ফেরত পাওয়া যায় না পাওয়া যায় না, তাহলে আমরা কি বলবো, হ্যাঁ বলবো, আগের অবস্থায় ফেরত পাওয়া যায়। কেন পাওয়া যায়, কারণ পিচ যখন ঠান্ডা হয়ে যাবে, তাহলে আবার কি হবে, শক্ত পিচে পরিণত হবে। আচ্ছা, চাল ফুটিয়ে ভাত রান্না করা হলো, তাহলে এটা আগের অবস্থায় ফেরত পাওয়া যায় না, যায় না, তাহলে চালকে ফোটানো হলো, ভাতে পরিণত হলো, তুমি ভাত থেকে আবার চালে পাবে, পাবে না, তাহলে আগের অবস্থায় ফেরত পাওয়া যায়, এখানে কী লিখবো, না লিখবো, তাহলে আগের অবস্থায় ফেরত পাওয়া যায় না। খাবার খেয়ে হজম হয়ে গেল, তোমরা ভাত রুটি যাই খাও না কেন, সেটা খাবার খেলাম, খাবার খেলে হজম হয়ে যায়, হজম হয়ে গেলে কী হবে, সেই খাবার থেকে মানে কি, সেই যে হজম হয়ে যাওয়ার পর, তাহলে সেখান থেকে তোমরা কি আর কী হবে, সেই খাবার পাবে, মানে ভাত রুটিতে ফেরত আসতে পারবে, নিয়ে আসতে পারবে, পারবে না, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা আগের অবস্থায় ফেরত আনতে পারবো না, তাহলে এটাকে আমরা না লিখবো। এইবার কি হয়, আরেকটা তোমাদের লিখতে হবে, ঘয় কি বলেছে, তুমি যেমন কাঁচা ফল, কাঁচা আম পেকে যাওয়া, এখানে লিখলে কাঁচা আম পেকে যাওয়া, তাহলে পেকে গেল, তাহলে সেই পাকা আম থেকে তুমি আবার কাঁচা আমই ফেরত পাবে, পাবে না, তাহলে এটা কি হবে, আগের অবস্থায় ফেরত পাওয়া যায় না, যায় না, তো এটা যায় না, তাহলে তুমি এখানে না লিখবে। আবার কি, হ্যাঁ অন্যত তুমি কি করবে,
চাল থেকে মুড়ি লিখলে, তাহলে চাল থেকে মুড়ি লিখলে, তাহলে আগের তাহলে মুড়ি পেলে, তাহলে মুড়ি থেকে তুমি আবার চালে ফেরত পাবে না, তাহলে এটাকে আমরা কি বলা হয়, আমরা পাবো না, তাহলে আগের অবস্থায় ফেরত পাবো না, এখানে তুমি না লিখবে। এরপরে দেখো কি দিয়েছে, তাহলে তুমি লিখলে জল থেকে বাষ্প হলো, আগের অবস্থা তুমি ফেরত পাবে, অর্থাৎ বাষ্পকে তুমি যদি ঠান্ডা করো তুমি কিন্তু আবার জল পাবে। তোমরা যদি লক্ষ্য করো দেখবে তোমাদের বাড়িতে যখন মা রান্না করে ওই ভাতের হাঁড়ি থেকে দেখবে বাষ্প বের হয়, ওই বাষ্পটাকে কী করা হয়, তুমি যদি একটা ঢাকনা রাখো তার উপর, তাহলে দেখবে ওই বাষ্প ঠান্ডা হয়ে গিয়ে কী হবে, ছোটো ছোটো জলে পরিণত হয়। তাহলে এটাকে আমরা কী বলা হয়, তাহলে বাষ্প কোথা থেকে পেলাম, জল থেকে পেলাম, তাহলে সেই বাষ্পটি ঠান্ডা করলে আবার জলে পরিণত হলো, মানে আগের অবস্থায় ফেরত পেলাম। তাহলে এটা আমরা কী বলবো, আগের অবস্থায় ফেরত পাওয়া যায় না, তাহলে হ্যাঁ যায়, আমরা এখানে হ্যাঁ লিখব। তাহলে এবার মন দিয়ে দেখো, তাহলে আমরা এখানে আগে অনেক ঘটনা দেখেছি, তাহলে এবার দেখব কি, তাহলে যে সমস্ত ঘটনাগুলো যেগুলো একবার ঘটলে আর উল্টো দিকে ফেরত পাওয়া যায় না এগুলোকে একমুখী, আবার কিছু ঘটনা আছে বা যে পদার্থ বা বস্তু ঘটেছে তাদের আবার আগের অবস্থায় ফেরত পাওয়া যায় সেগুলোকে উভমুখী বলবো। বোঝা গেল কি বললাম, মানে আমরা যদি কী করা হয়, জল থেকে যে বাষ্প হলো সেই বাষ্পকে ঠান্ডা করলে আবার জলে পরিণত হয়, তাহলে এই যে আগের অবস্থায় ফেরত পেলাম, অর্থাৎ জল থেকে বাষ্প, মাঝে শুধু বাষ্প আর বাষ্প ঠান্ডা করলে আবার জলে পরিণত, মানে আগের অবস্থায় ফেরত পেলাম, তাহলে এটাকে আমরা উভমুখী বলবো। চাল থেকে মুড়ি, চাল থেকে যে তুমি মুড়ি পেলে, তাহলে মুড়ি থেকে তুমি আবার চাল ফেরত পাবে না, তাহলে এটাকে আমরা কি বলা হয়, উভমুখী বলবো। চাল থেকে যে মুড়ি পেলাম, তাহলে সেই মুড়ি থেকে তুমি আবার ফেরত চালে পাবে না, তাহলে এটাকে আমরা কি বলা হয়, একমুখী পরিবর্তন বলবো, একমুখী বলবো ঘটনা। বোঝা যাচ্ছে কি বললাম। আবার কি বলবো, আমরা গরমকাল রাস্তার পিচ গলে গেল, এই রাস্তার পিচ গলে গেলে কি হলো, যদি ঠান্ডা হয়ে যায় আবার কি হবে, শক্ত পিচে পরিণত হয়। তাহলে তাহলে পিচের গলন, রাস্তার পিচের গলন, এটা হচ্ছে আমরা কি বলবো, এটাকে বলা হয় উভমুখী বলবো। চাল ফুটিয়ে ভাত রান্না করা, তাহলে চালকে ফোটালে ভাত হয়ে গেল, সেই ভাত থেকে তুমি আবার কি সেই চালে ফেরত পাবে না, তাহলে এটাকে কি বলা হয়, একমুখী বলবো। তাহলে আমরা দেখলাম যে এমন কিছু আমাদের চারপাশের ঘটনা ঘটে যেগুলো আমরা আগের অবস্থায় ফেরত পাই, আর কিছু আছে আগের অবস্থায় ফেরত পাই না। যদি আগের অবস্থায় ফেরত চলে আসে তাহলে আমরা সেই ঘটনাকে আমরা কি বলা হয়, উভমুখী বলবো, আর যদি ফেরত না আসে তাহলে একমুখী বলবো। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এখানে লিখেছে কী হবে, তোমরা ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিগুলো একমুখী না উভমুখী তোমাকে লিখতে হবে। এখানে ছবিটাকে ফলো করো বা লক্ষ্য করো, আমরা এখানে কি দেখতে পেলাম, দেখো ক দিয়েছে, কতে আমরা কি দেখতে পাবো, দেখো এই যে পাহাড়ের গায়ে কি আছে, পাহাড়ের গায়ে তুমি কি দেখতে পাবো, তুমি বরফ দেখতে পাবে, বরফটা গলে কি হচ্ছে, বরফ এই দেখতে পাচ্ছ। তাহলে দেখো ক তোমার এখানে দেওয়া আছে, কি হচ্ছে, এই যে তোমরা এখানে পর্বত দেখতে পাচ্ছ, এখান থেকে কি আছে, পর্বতের গায়ে বরফ থাকে, তাহলে সূর্যের তাপে দেখো কি হচ্ছে, তাহলে পাহাড়ের গায়ে বরফ থাকে বা পর্বতের গায়ে বরফ থাকে, এই বরফগুলো গলে গলে কোথায় আসছে, দেখো নদীতে মিশছে, তাই না, নদীতে এসে মিশলো। তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম, তাহলে কি ঘটনা দেখতে পেলে, এখানে কি লিখবে, তাহলে বরফ গলে জল হওয়া, তাহলে এখানে লিখবে বরফ গলে জল, এটা একমুখী না উভমুখী লিখবে, বরফ গলে জল হলো, তাই না, তাহলে এটাকে আমরা কি বলবো, আমরা কেন একমুখী না উভমুখী বলবো, তুমি সেই জলকে, নিচের ছবিতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি ঘটনা, সেগুলো একমুখী না উভমুখী বলতে হবে। দেখো এখানে কতে কী লিখেছে, ক দেখবো, খ দেখবো, তারপরে আমরা কোনটা দেখব, গতে দেখব এটা, আর ঘতে এটা আছে। দেখো কি আছে কতে, আমরা এখানে কি ঘটনা, তাহলে আমরা ঘটনাটা আগে বলি। তাহলে কতে আছে কি হবে, পাহাড় বা পর্বতের গায়ে বরফ জমে থাকে, সেই বরফটা কি হলো, দেখো গলে জল হয়ে আসছে। ক্ষয় কি হলো, জল থেকে কি হয়, দেখো মেঘে পরিণত হয়, তাহলে আমরা এটা দেখতে পেলাম, তারপরে এইটা তৈরি হলো, অর্থাৎ জল থেকে মেঘে পরিণত হলো, মেঘ থেকে আবার কি হলো, বৃষ্টিতে পরিণত হলো, তাই না। আবার কি হলো, দেখো ঘতে আমরা যদি দেখি, গতে দেখো ছোট গাছ, চারা গাছ, তাই না, ছোট চারা গাছ এখানে বড় হয়ে গেছে, তাহলে কী হবে, গাছ ছোট থেকে বড় হওয়া আমরা লিখব। তাহলে চলো আমরা ঘটনাগুলো লিখি। তাহলে এখানে কি বলবো, কি ঘটনা দেখতে পাচ্ছ, আমরা প্রথমে কতে দেখতে পেলাম বরফ গলে জল হওয়া, তুমি এখানে লিখবে বরফ গলে জল হওয়া, সেটা একমুখী না উভমুখী, দেখো বরফ গলে জল হলো, সেই জল থেকে কি হবে, সূর্যের তাপে কি হয়, বাষ্প হয়, বাষ্প হলে আকাশে উড়ে যায়, আকাশে গিয়ে মেঘ তৈরি হয়, সেই মেঘ আবার কি হবে, বৃষ্টিতে কি থাকে, জল থাকে, তাহলে কি দেখতে পেলাম, তাহলে জল থেকেই আবার কি হলো, মেঘ তৈরি হলো, মেঘ থেকে আবার বৃষ্টির মাধ্যমে জল, মানে জল থেকে জলই তুমি পেলে, তাই না, সেই জলকে আবার যদি ঠান্ডা করা হয় তুমি বরফ পাবে। তাহলে এটা কি বলবো, একমুখী বলবো আমরা না উভমুখী বলবো, একে আমরা উভমুখী বলবো। কারণ কি, তাহলে বরফ গলে জল হয়েছে, জল থেকে কি হবে, বাষ্প হয়েছে, সেই বাষ্প থেকে মেঘ হয়েছে, মেঘ থেকে আবার কি হয়, বৃষ্টি হয়, মানে জল হয়, জলকে দিয়ে আবার ঠান্ডা করা হয়, তাহলে বরফ পরিণত হয়। তাহলে আমরা প্রথমে কি দেখলে পেলাম, যে বরফ গলে জল হওয়া, তাহলে সেটা উভমুখী বলবো। ক্ষয়েরটা আমরা যাব, ক্ষয়েরটা আমরা কি দেখব,
দেখো কি এখানে দিয়েছে, বৃষ্টি পড়ছে, মেঘ থেকে বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি মানে সে একই দশা। তাহলে কী হবে, মেঘ থেকে বৃষ্টি মানে হচ্ছে কী হবে, বৃষ্টি কী করবে, জল হবে, জল, বৃষ্টির মধ্যে জল থাকে, সেই জলকে আবার কী করা হয়, যদি গরম করা হয় বা সূর্যের তাপে কী হবে, গরম হয়ে যাবে, বাষ্পে পরিণত হয়। তাহলে বাষ্পে পরিণত হয়ে সেগুলো আকাশে মেঘ তৈরি করে। তাহলে কি হলো, তাহলে মেঘ থেকে মানে কি আবার মেঘে পরিণত পেলাম, তাহলে এটা আমরা কী বলবো, উভমুখী বলবো। গতে কি বলেছে, গাছ, ছোট চারা গাছ, এই চারা গাছ আমরা কি বলতে পারি, তুমি গতে আরেকটা বলতে পারো, হ্যাঁ গতে তুমি ভালো করে দেখো, এই যে গয়ের এখানে দিয়েছে ছোট কি হবে, বীজ ছিল, সেই বীজ থেকে চারা গাছ হওয়া, তুমি কি লিখবে, বীজ থেকে চারা গাছ হওয়া। তাহলে একমুখী নবমুখী বলবো, বীজ থেকে চারা গাছ হলো, তুমি সেই গাছ থেকে আবার তুমি কী করে পাবে, তুমি সেই বীজটা কি পাবে ফেরত, তুমি সেই বীজে ফেরত পাবে না। তাহলে কী হবে, আগের অবস্থায় মানে কী হবে, বীজ থেকে, কোন বীজ থেকে, যে বীজ থেকে চারা গাছ হয়েছে, এই দেখতে পাচ্ছ, তাহলে সেই বীজে আমরা ফেরত পাবো না গাছ থেকে, তাহলে সেটাকে কী বলবো, একমুখী বলবো। দেখেন কী করেছে, গাছে আমরা ঘতে যদি দেখি, চারা গাছটা বড় হয়েছে, ফুল ফুটেছে, তাই না, অর্থাৎ গাছ থেকে ফুল ফোটা, এই গাছ থেকে যে ফুল ফোটা, তাহলে সেই ফুল যে ফুটলো, সেই ফুল থেকে তুমি আবার সেই গাছে ফেরত পাবে, পাবে না, তাহলে সেটাই আমরা কী বলবো, উভমুখী আমরা বলবো। তাহলে আমাদের এখানে কি দেখতে পেলাম, এই চ্যাপ্টারে আমরা দেখতে পেলাম আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো কিছু কী হয়, আগের অবস্থায় ফেরত পায়, আর কিছু আগের অবস্থায় ফেরত পায় না। যেগুলো আগের অবস্থায় ফেরত পায় না সেগুলোকে একমুখী বলবো, আর যেগুলো আগের অবস্থায় ফেরত পাই সেগুলোকে বলা হয় উভমুখী। তাহলে আমরা এখানে অনেক উদাহরণের সাহায্যে আমরা দেখালাম, জল কি হয়, জল গরম হয়ে বাষ্পে পরিণত হয়, বাষ্প থেকে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি হয় বা জল হয়, তুমি লিখে দিলে, তাই না। তাহলে এই ঘটনা তুমি দেখতে পাচ্ছ, তাহলে জল হলো, তাহলে কি হলো, মেঘ থেকে আমরা কি পেলাম, জল থেকে আমরা মেঘে পরিণত হলো, মেঘ থেকে আবার জল হলো বৃষ্টির মাধ্যমে, তাহলে সেখানে তুমি লিখলে এটা। তাহলে এই ঘটনাটা তুমি কীভাবে চক্রাকারে তুমি দেখতে পেলে, বলছে তোমার নিজের অভিজ্ঞতা থেকে চক্রাকার ঘটে এমন আরও দুটো ঘটনা। কেমন ঘটনা দেখো, আমরা এর আগে আলোচনা করেছি, যেমন তোমাদের বাড়িতে তোমরা যদি কী হবে, বরফ যদি দেখো, বরফ আছে দেখো, কারো বাড়িতে যদি ফ্রিজ থাকে, তাহলে কী হবে, বরফ থেকে কী হয়, বরফকে যদি বাইরে বের করা হয় ফ্রিজ থেকে, তাহলে জলে পরিণত হয়, জল থেকে কিসে কম হবে, তাহলে বরফ থেকে কী হলো, জল হলো, জল থেকে আমরা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে তোমার নিজের অভিজ্ঞতা চক্রাকারে ঘটে লিখতে হবে, তোমার নিজের অভিজ্ঞতা চক্রাকারে ঘটে এরকম দুটো ঘটনা। তাহলে আমরা কী লিখবি, একটা ঘটনা, দেখো বাড়িতে যদি বরফ থাকে কী হয়, এখানে তুমি বরফ লিখলে, বরফ, বরফ থেকে কী হলো, জল, সেই জল থেকে আবার কী করা হয়, ঠান্ডা করলে বরফ হবে, তাই না। তাহলে এটা একটা কি চক্রাকার ঘটনা তুমি বলতে পারো। আরেকটা ঘটনা তুমি বলবে, ধরো মোম, সেটা তুমি মোম লিখলে, মোম থেকে কি হলো, মোমের গলন হলো, মোমের গলন পর কী হবে, ঠান্ডা করলে আবার মোমে পরিণত হয়। তাহলে এটা তোমরা কী হলো দেখতে পেলে, তো এটা হচ্ছে একটা চক্রাকার ঘটনা। তাহলে দুটো ঘটনা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে কি হলো, তাহলে বরফ থেকে গলে গিয়ে জল পরিণত হলো, জলকে আবার যদি করা হয়, ঠান্ডা করা হয়, তাহলে সেটা আবার বরফে পরিণত হয়, তাই না। তাহলে এই যে কী হবে, বরফ থেকে জল, জল থেকে বরফ, আবার বরফ থেকে যদি করা হয় জলে পরিণত হয়, এটা কী হবে, চক্রাকারে ঘটতে থাকে, তাই না। দেখো তোমার নিজের অভিজ্ঞতা থেকে চক্রাকারে ঘটে এরকম আরও দুটো ঘটনা লিখতে হবে। কীভাবে লিখবে, দেখো তাহলে কী লিখবে, ধরো আমরা কোনো একটা জায়গায় বরফ লিখলে, এখানে তুমি বরফ লিখলে, বরফ, এটা হচ্ছে বরফ, বরফ থেকে তুমি কী লিখবে, জল, জল থেকে আবার বরফ, দেখো এটা চক্রাকার হলো। তাহলে বরফকে যদি কী করা হয়, গরম করা হয়, জল হয়, জলকে আবার যদি ঠান্ডা করা হয়, বরফে পরিণত হয়। তাহলে এইটা একটা কি চক্রাকার ঘটনা। দেখো এই টপিকে আমরা দেখব হচ্ছে পর্যাবৃত্ত আর হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা, এক্ষেত্রে আমরা দেখতে পাবো। পর্যাবৃত্ত মানে হচ্ছে কী হবে, কোনো ঘটনা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটবে মনে করো, তাহলে সেটাকে কী বলা হয়, পর্যাবৃত্ত ঘটনা। আর যেগুলো কোনো ঘটনা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না, তাকে অপর্যাবৃত্ত ঘটনা বলে। দেখো আমরা সংজ্ঞাটা দেখিনি কী বলেছে, তাহলে এরকম একটা নির্দিষ্ট সময় পর যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা। আর যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়মে ঘটে না তাকে অপর্যাপ্ত ঘটনা বলে, তাই তো। তাহলে আমরা এটা বুঝি জিনিসটা। দেখো তাহলে ধরো আজকে ধরো এই মুহূর্তে কি দিন, আবার রাত হলো, রাত আসবে, রাত শেষ হলে দিন হবে, দিন শেষ হয়ে আবার রাত আসবে, তাহলে এটাই আমরা কী বলা হয়, দেখো তাহলে কি হলো, তাহলে 24 ঘন্টা আমরা দেখি, তাহলে 12 ঘন্টা অন্তর অন্তর কী হয়, দিন রাত তৈরি হয়। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কী হচ্ছে, একই জিনিস ঘটনা ঘটছে, এই একই জিনিস ঘটছে, এটাকে আমরা কী বলবো, পর্যাবৃত্ত ঘটনা বলা হয়। তাহলে এখন দিন,
আমরা দেখতে পেলাম, তাহলে ঠিক 12 ঘন্টা পর আমরা কী হবে, রাত দেখতে পাবো। আবার রাত 12 ঘন্টা শেষ হওয়ার পর আবার দিন শুরু হবে। তাহলে এই যে তাহলে 12 ঘন্টা একটা নির্দিষ্ট সময়, মানে 12 ঘন্টা সময় গেলে আবার সেই সময় ফেরত চলে আসে, তাহলে এটাকে আমরা কী বলা হয়, পর্যাবৃত্ত ঘটনা বলবো, তাই না? আবার যে তুমি যদি বাড়িতে ঘড়ি কাঁটা দেখো, দেখবে ঘড়ি কাঁটা টক টক করে আওয়াজ হয়। এই ঘড়ি কাঁটাতে তুমি কী দেখেছো কোনো দিন? তাহলে কটা কাঁটা থাকে? 12টা কাঁটা থাকে, তাই না? তাহলে ঘড়িতে কী হবে, তাহলে 12টা ছোটো ছোটো কী হবে, কাঁটা থাকে, তুমি দেখবে। তাহলে কী হয়, তাহলে এখন ধরো 12টা বাজে, আবার 1 ঘন্টা পর কত হবে, 1টা বাজবে, আবার 1 ঘন্টা পর 2টো বাজবে, 1 ঘন্টা পর আবার 3টে বাজবে, এরকম কী হবে, ঘুরতে ঘুরতে ঘড়ি কাটাকে আবার ঠিক 12টায় আসবে। তাহলে একই ঘটনা কী হবে, অর্থাৎ ঘড়ির যে কাঁটার যে ঘূর্ণন, ঘড়ির কাঁটার যে ঘূর্ণন, সেটাকে আমরা কী বলবো, পর্যাবৃত্ত ঘটনা বলবো। আবার তুমি লক্ষ্য করো, যেমন কী হয়, এখন কি গরমকাল, গরমকাল শেষ হলে কী হবে, বর্ষাকাল, বর্ষাকাল শেষ হলে কী হবে, কী হয়, আমরা জানি শরৎকাল আসে, শরৎকালের পর কী আসবে, শীতকাল, শীতকাল শেষ হলে কী হবে, আবার বসন্তকাল আসবে, বসন্তকাল শেষ হলে গরমকাল আসবে। তাহলে এটা কী হবে, প্রতি বছরই ঘটে। তাহলে এটাকে আমরা কী বলা হয়, চক্রাকার একটা মতো ঘটনা, মানে পর্যাবৃত্ত ঘটনা। তাহলে 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 1 মাস অন্তর অন্তর করে নতুন করে আমরা কী হয়, তাহলে আমরা এটা কী বলব, তাই তো? তাহলে আবার আমরা কী বলতে পারি, যেমন হঠাৎ করে বৃষ্টি হলো, তাহলে হঠাৎ করে বৃষ্টি হলে এটাকে আমরা পর্যাবৃত্ত ঘটনা বলবো না অপর্যাপ্ত ঘটনা? হঠাৎ করে বৃষ্টি, তাহলে বৃষ্টি কী হবে, কখন হবে ঠিক নেই, তাহলে কী হবে, কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না, তাই না? তাহলে কী হবে, বৃষ্টিটা আমরা কী বলা হয়, বৃষ্টিটা একটা অপর্যাবৃত্ত ঘটনা বলবো। আবার কি হলো, মনে করো হঠাৎ করে ঝড় হলো, কালবৈশাখী ঝড়, তাহলে ঝড় হলে কী হবে, তাহলে ঝড় কি সবসময় হয়, নির্দিষ্ট সময় মেনে হয়, নির্দিষ্ট সময় মেনে হয় না, কখনো হবে ঠিক বলা যাচ্ছে না। তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় অপর্যাবৃত্ত ঘটনা। তাহলে যে ঘটনাগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আবার হয়, তাহলে সেই ঘটনাকে পর্যাবৃত্ত ঘটনা বলবো। আর যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি না হয়, তাহলে সেটাকে অপর্যাপ্ত ঘটনা বলবো। দেখো এখানে আমরা একটা ছক দিয়েছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। দেখো সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেড ঘোরা, তাহলে পর্যাপ্ত অপর্যাপ্ত, কারণ সিলিং ফ্যান তো কী হবে, চারিদিকে ঘুরছে 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 আমরা দেখতে পাই। তাহলে সিলিং ফ্যান যে কী হবে, চারিদিকে যে ঘুরছে, তাহলে আবার আগে বসে চলে আসে, মানে সবসময় এরকম হয়। তাহলে এটাকে আমরা কী বলবো, পর্যাবৃত্ত ঘটনা না অপর্যাপ্ত ঘটনা? কেন? কারণ এটাকে আমরা কী বলবো, পর্যাবৃত্ত ঘটনা বলবো, কারণ ফ্যান বা সিলিং ফ্যান বা টেবিলের ফ্যানের ব্লেডগুলো ঘুরে আবার আগের অবস্থায় চলে আসে, তাই না? তাহলে এটাকে আমরা পর্যাবৃত্ত ঘটনা বলবো। রাস্তায় গাড়ি আসা যাওয়া, দেখো রাস্তায় গাড়ি আসা যাওয়া নির্দিষ্ট নিয়ম মেনেও হয় না, তাই এটাকে বলো অপর্যাবৃত্ত ঘটনা বলবো। কারণ নির্দিষ্ট, তুমি লিখবে হচ্ছে রাস্তায় গাড়ি আসা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা, কেন? এখানে লিখবে নির্দিষ্ট নিয়ম মেনে হয় না। গাছের পাতা ঝরে পড়া, এটা কী ধরনের ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা লিখবে, কেন? কারণ কি, গাছের পাতা ঝরে পড়া নির্দিষ্ট নিয়মে হয় না, তাই না? জোয়ার ভাটা কী হবে, পর্যাবৃত্ত অপর্যাপ্ত, জোয়ার ভাটা আমরা পর্যাবৃত্ত ঘটনা লাগবো, কারণ নির্দিষ্ট নিয়ম মেনে হয়। সাপের খোলস ত্যাগ, তাই না, এটা কী হবে, অপর্যাপ্ত ঘটনা বলবো। এখানে আমরা কী লিখবো, যে নির্দিষ্ট নিয়ম মেনে হয় না। সুনামি, দেখো সুনামি কী লিখবো, আমরা অপর্যাপ্ত ঘটনা লিখবো, কারণ সুনামি কী হবে, যখন তখন হয় না, তাহলে এটা কী হয়, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে হয় না। লিপিয়ার আমরা কী লিখবো, হ্যাঁ পর্যাবৃত্ত ঘটনা লিখবো, কেন? 4 বছর অন্তর অন্তর হয়। সমুদ্রের জলের ঢেউ, সমুদ্রের জলের কী বলবো, পর্যাবৃত্ত ঘটনা বলবে। দেখি সমুদ্রের ঢেউ কেমন হয়, এরকম হয় না, এরকম হয়, এরকম হয়, এরকম হয়, তাহলে কী হবে, দেখো এই যে এরকম, তাহলে কী হবে, সব দিকে সমান সমান হচ্ছে, তাহলে এটা কী হবে, একই ঘটনার ঢেউ কী হবে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর হচ্ছে, তাই এটা আমরা কী করবো, এখানে আমরা কী লিখবো, পর্যাবৃত্ত ঘটনা লিখবো, কেন লিখবো, নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়। স্কুলের বিভিন্ন বিষয় পিরিয়ড, তাহলে পিরিয়ড দেখো আজকে যে পিরিয়ড হচ্ছে, কালকে তাও নাও হতে পারে, তাই না? তাহলে কি আবার তারপর দিন না একই ক্লাস নাও হতে পারে, তাহলে এই ঘটনাগুলো কী হবে, রিপিট হয় না, তাহলে এটা আমরা কী বলবো, অপর্যাপ্ত ঘটনা বলবো। আকাশের ধূমকেতুটা আমরা সবসময় দেখতে পাই না, এটাকে আমরা অপর্যাপ্ত ঘটনা বলবো, এখানে কি নির্দিষ্ট সময় হয় না। আর কি করবে, ধরো তুমি কী করলে, এখানে তুমি এখানে পৃথিবীর বার্ষিক গতি মানে কী হবে, পৃথিবীর বার্ষিক গতি মানে 1 বছর যে আসছে কী হলো, ধরো দুর্গাপুজো, ধরো মনে করো আজকে দুর্গাপুজো, তাহলে ঠিক 1 বছর পর আবার দুর্গাপুজো হয়, তাহলে কী হয়, এটাকে আমরা কী বলা হয়, বার্ষিক গতি বলবো, তাই না? তাহলে এটা কী হয়, তাহলে বার্ষিক, এখানে তুমি পৃথিবীর বার্ষিক গতি লিখবে, তাহলে এখানে লিখবে পৃথিবীর বার্ষিক গতির জন্য 1 বছর হয়, তাহলে এটা আমরা কী লিখবো, এটা পর্যাবৃত্ত ঘটনা বলবো, কেন? কারণ নির্দিষ্ট সময় অন্তর হয়। এখানে কী লিখবে, তাহলে পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘোরে, এটাকে আহ্নিক গতি বলে, তাহলে এখানে আমরা কী বলবো, পর্যাবৃত্ত ঘটনা বলবো, কেন? নির্দিষ্ট সময় অন্তর হয়। তাহলে এক্ষেত্রে আমরা কী দেখতে পেলাম, আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো নির্দিষ্ট সময় হয়, আবার কিছু নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয় না। যেগুলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়, তাহলে সেগুলোকে আমরা পর্যাবৃত্ত ঘটনা বলবো, আর যে সমস্ত ঘটনাগুলো নির্দিষ্ট সময় অন্তর হয় না, তাকে অপর্যাপ্ত ঘটনা বলবো। দেখো আমরা যে পরে যে টপিক বা চ্যাপ্টারটা আছে, সেটা হচ্ছে কী হবে,
অভিপ্রেত বা অনভিপ্রেত দিয়েছে। জিনিসটা কি অভিপ্রেত আর অনভিপ্রেত? দেখো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলো অভিপ্রেত, আর কিন্তু যেগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেগুলো হচ্ছে অনভিপ্রেত। তাহলে দেখবে এখানে কি দেওয়া আছে, এখানে হ্যাঁ, তাহলে এইখানে দেখো কি দিয়েছে, একটা অভিপ্রেত দিয়েছে আর অনভিপ্রেত। অভিপ্রেত মানে কি বলবো, তাহলে যে ঘটনাগুলো দেখো যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলোকে আমরা অভিপ্রেত বলবো। তাহলে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের কোনো বা প্রকৃতির কোনো ক্ষতি হয় না, তাকে বলা হয় অভিপ্রেত ঘটনা। আর যে ঘটনাগুলো কী হবে প্রকৃতি বা মানুষের ক্ষতি হয় তাহলে সেগুলো আমরা বলবো অনভিপ্রেত ঘটনা। দেখো এখানে যে কতগুলো ছবি দিয়েছে, দেখো এখানে এক ছবি দিয়েছে, আমরা দেখব এখানে দেখো কি হচ্ছে। আমরা দেখতে পেলাম দেখো ফুলের কুড়ি ছিল, কুড়িটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার বড় ফুলে পরিণত হয়েছে, অর্থাৎ ফুলের কুড়ি থেকে বড় ফুলে পরিণত হওয়া এখানে আমরা দেখতে পেলাম, তাই না? কয়েকটা আমরা দেখতে পেলাম বা ফুল ফোটা আমরা দেখতে পেলাম, তাই তো? সেই জিনিসটা এই জিনিসের চোখে লিখতে হবে। সেটা দেখো 5টা কী হবে 6টা মতো ঘটনা দিয়েছে, আমরা সেটা দেখে নেব। তাহলে কতের কী লিখবো, কত লিখবো ফুল ফোটা, এখানে লিখবে ফুল ফোটা। অভিপ্রেত না অনভিপ্রেত, ফুল ফুটলে আমাদের কোনো ক্ষতি হয়, প্রকৃতির কোনো ক্ষতি হয় না, তাই তো? তাহলে আমরা কী বলবো, কী বলবো, আমরা অভিপ্রেত ঘটনা বলবো, এখানে অভিপ্রেত লিখবো। ক্ষয়টা আমরা কী যাবো, ক্ষয়টা কী বলেছে, দেখো এই যে এখানে বীজ দেখতে পাচ্ছ, বীজ কীভাবে জন্মে ছোটো চারা গাছ, সেখান থেকে বড় গাছ হয়েছে, দেখো বড় গাছ হয়েছে। তাহলে বীজ থেকে তো আমরা কী দেখতে পেলাম, এখানে তুমি লিখবে বীজ থেকে বড় গাছ। এটা কি হবে, তাহলে গাছ যদি হয় পরিবেশের ক্ষতি হয়, ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না, গাছ হলে মানুষের কোনো ক্ষতি হয় না, তাহলে আমরা কী বলবো অভিপ্রেত ঘটনা। গয়েরটা কী বলেছে দেখো, গয়েরটা এখানে আমরা কী দেখতে পেলাম, প্লাস্টিক আর আছে প্লাস্টিকের বোতল, এগুলো আমরা দেখতে পেলাম। তাহলে তুমি গয়েরটা কী বলবে, গয়েরটা লিখবে প্লাস্টিক তার বোতল, হ্যাঁ প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ফেলে দেওয়া। তাহলে প্লাস্টিক ও প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ফেলে দেওয়া। তাহলে কী হবে, প্লাস্টিক বোতল গেলে কী ফেললে কী হবে, তাহলে প্রকৃতির ক্ষতি হয়, মানে মাটি দূষণ হয়, আর মানুষের ক্ষতি হয়। তাহলে মাটি দূষণ হলে কী হবে, তাহলে চাষবাস হবে না ঠিকঠাক, তাহলে এটাকে আমরা কী বলবো, অনভিপ্রেত ঘটনা বলবো। পরেরটা দেখো ঘয়েরটা কী বলেছে, আমরা যদি দেখি এবার দেখো গয়েরটা, আমরা গয়েরটা দেখবো কী লিখবো, গয়েরটা কী আছে, এটা কি গাছ কেটে ফেলা, দেখো একজন লোক গাছ কেটে ফেলছে। তাহলে আমরা কী লিখবো, গয়েরটা গাছ কেটে ফেলা। গাছ কেটে ফেললে কী হবে, পরিবেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, তাই না? তাহলে এটা আমরা কী বলবো, অনভিপ্রেত ঘটনা বলবো। তাহলে তুমি অনভিপ্রেত লিখবে। তাহলে ঘয়েরটা লিখবে, ঘয়েরটা কী আছে দেখো, প্লাস্টিকের বোতল ব্যাগ, তাহলে কি যেখানে সেখানে ফেলে দেওয়া। তাহলে এটা কী হবে, আমরা কী বলা হয়, প্লাস্টিকের বোতল আর ব্যাগ যেখানে সেখানে ফেলে দেওয়া, তাহলে আমরা কী বলা হয় অনভিপ্রেত ঘটনা। কারণ কী হবে, এগুলো মানুষের ক্ষতি করে এবং পরিবেশ দূষণ করে। এখানে কি দেখো তারপরেরটা দেখো, যানবাহন থেকে ধোঁয়া বেরোচ্ছে, গাড়ি থেকে ধোঁয়া। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, তাহলে যানবাহন থেকে ধোঁয়া বা গাড়ি থেকে ধোঁয়া বেরোলে কী হবে, পরিবেশের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, তাহলে আমরা কী লিখবো, এখানে অনভিপ্রেত ঘটনা বলবো। চয়েরটা আমরা দেখো কী বলেছে এক্ষেত্রে, জোরে মাইক বাজানো, জোরে জোরে, তাহলে কী হবে, জোরে মাইক বাজানো, তাহলে কী হবে, জোরে মাইক বাজালে আমাদের কী হবে, কান খারাপ হয়ে যায়, আমাদের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, তাই এটা আমরা কী বলবো, অনভিপ্রেত বলবো। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম, তাহলে এমন কিছু ঘটনা আছে যেগুলো কি হয় আমাদের এবং পরিবেশের কোনো ক্ষতি করে না, তাকে আমরা কি বলবো, অভিপ্রেত ঘটনা বলবো। আর যে সমস্ত ঘটনাগুলো পরিবেশের এবং মানুষের ক্ষতি করে তাকে অনভিপ্রেত ঘটনা বলবো। অভিপ্রেত আর অনভিপ্রেত ঘটনাগুলো আমরা এখানে দেখে নিলাম, ছবিতে আমরা বলে দিয়েছি। দেখো তারপরে হলো কি আছে, প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট। তাহলে প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট ঘটনা, তাহলে প্রাকৃতিক ঘটনা মানে কি, যে সমস্ত ঘটনাগুলো এমনি এমনি হয়, আর যে সমস্ত ঘটনাগুলো মানুষের দ্বারা হয়। তাহলে যে সমস্ত ঘটনাগুলো এমনি এমনি হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা, আর যেগুলো মানুষের দ্বারা হয় তাহলে বলবো আমরা সেগুলো মনুষ্য সৃষ্ট। যেমন ধরো এই ঝড় হয়, তোমরা দেখেছো, তাহলে ঝড় হওয়ার জন্য তাহলে কি ঝড়কে তৈরি করে, প্রকৃতি তৈরি করছে, মানে এমনি এমনি হচ্ছে, মানে আমাদের কোনো হাত নেই, তাই আমরা কি বলবো, যে প্রাকৃতিক ঘটনা বলবো। আর যেগুলো মানুষের মাধ্যমে হয়ে থাকে, তুমি কি করলে, আগুন ধরিয়ে দিলে কোনো একটা জায়গায় ইচ্ছা মানে করে, তাহলে সেটা কি বলবো, মনুসৃষ্ট বলবো। তাহলে বোঝা গেল, তাহলে যে ঘটনাগুলো এমনি এমনি হয়, যেখানে আমাদের কোনো হাত নেই, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, প্রাকৃতিক ঘটনা বলবো। আর মনুষ্যসৃষ্ট ঘটনা, যেগুলো মানুষের দ্বারা যে ঘটনাগুলো হয়, তাকে মনুষ্যসৃষ্ট ঘটনা বলবো। দেখো এক্ষেত্রে সেখানে তাই দিয়েছে এই টপিকের মধ্যে। তাহলে এখানে দেখো আমরা এই দেখো আগুন জ্বালানো হচ্ছে, দেখো আমরা এখানে দেখব প্রকৃতিতে কখনো কখনো কী হবে, নিজে নিজে আগুন লেগে যায়, আপনা থেকে আগুন লেগে যেতে পারে, আবার মানুষের মাধ্যমেও আবার আগুন চালিয়ে থাকে। তাহলে এখানে দেখো আমরা দেখব, তাহলে আমরা যা ঘটনাগুলো দেখতে পেলাম, দুটো ঘটনা, একটা প্রাকৃতিক ঘটনা, একটা মনুষ্যসৃষ্ট ঘটনা দেখতে পেলাম। তাহলে আমরা দেখতে পাবো, দেখো আগুন জ্বালা, তাহলে প্রাকৃতিক ঘটনা, তাহলে কী হবে,
তাহলে আমরা কী দেখতে পাই, আগুন জ্বালা। তাহলে আগুন কী হবে, প্রকৃতির মাধ্যমে আগুন জ্বলে। তাহলে কী হবে, আমরা তাহলে কোথায় ঘটে, বনের মধ্যে ঘটে। দেখো আমরা দেখব কিভাবে ঘটা সম্ভব। শুকনো ডালে ঘষা লেগে যায়, তাহলে বনের মধ্যে অনেক শুকনো ডাল থাকে, বনের মধ্যে কী হবে, ঝড় হয়, তখন ওই ডালে ডালে শুকনো ডালগুলো ঘষা লাগলে কী হবে, দেখো কখনো কখনো বনের কী হবে, গাছে আগুন লেগে যায়, যাকে দাবানল বলে। তাহলে বনের মধ্যে আগুন লেগে যাচ্ছে, তাহলে আগুন লাগার কারণ কি, দেখো কীভাবে ঘটে, মানে তার কারণটা কি, মানে শুকনো ডালে ঘষা লেগে আগুন লেগে যায়। আর বনের আগুনকে আমরা দাবানল বলবো। এক্ষেত্রে মানুষের হাত আছে, মানুষের হাত নেই, তাহলে এক্ষেত্রে কি এমনি এমনি হয়, মানে প্রকৃতিতেই এমনি এমনি হয়েছে আগুন জ্বালানোটা। তাহলে এই ক্ষেত্রে এটা আমরা কি বলা হয়, প্রাকৃতিক ঘটনা বলবো। অর্থাৎ বনে কী হবে, আগুন লাগাটা বা আগুন জ্বলে যাওয়াটা একটা প্রাকৃতিক ঘটনা। এইবার আমরা দেখি কী হবে, এই যে দিয়েছে মানুষের অসাবধানতার জন্য কীভাবে আগুন লেগে যায়, তাই না। ধরো ভুলবশতভাবে আমরা কী হবে, ঠিকঠাক হয়তো কোনো গ্যাস সিলিন্ডার ঠিকভাবে লাগাইনি, হঠাৎ করে আগুন লেগে গেল, তাই না, সেখানে আগুন লেগে যেতে পারে। বা আমরা যখন জ্বালানি দিয়ে যখন রান্না করি, আমরা ঠিকঠাকভাবে যদি কী হবে দেখাশোনা না করি, হঠাৎ করে আগুন লেগে গেল, তাহলে এটাও কি হলো, আগুন জ্বালানো কিসের দ্বারা হলো, মানুষের দ্বারা হয়ে গেল। তাহলে এটাকে আমরা কী বলবো, আমরা কি মনুষ্য সৃষ্ট বলবো। দেখো বন্যা, তাহলে বন্যা কী হবে, প্রাকৃতিক কারণে হয়, মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ কী হবে, বন্যা কোথায় হয়, দেখো নদী খাতে জল ধারণ ক্ষমতা কমে যাওয়া। নদীর দেখো, নদীর মধ্যে আমরা কি থাকি, নদীর মধ্যে জল যায়। এবার নদীর যদি কী হবে, গভীরতা যদি কমে যায়, তাহলে কি হলো, নদীতে জল আর বহন করার ক্ষমতা থাকে না, তখন নদীর অতিরিক্ত জল তখন আশেপাশে কী হবে, বেরিয়ে আসে। তাই আশেপাশে বেরিয়ে আসলে কী হবে, সেটা কী বলা হয়, বন্যা হয়ে যায়। দেখো হঠাৎ হওয়া অতিরিক্ত বৃষ্টির জন্য। তাহলে আমরা জানলাম কি, নদীতে কী হবে, এমনি গভীরতা কম, প্রচণ্ড বৃষ্টি হলে কী হবে, নদীতে জল ধরে রাখতে পারছে না, সেই জলটা কী হবে, তার চারপাশে উপচে পড়ছে। তাহলে আশেপাশে কী হবে, হঠাৎ করে তাহলে কী হলো, বন্যা হয়ে গেল। এই যে বন্যা হওয়াটা কী হবে, এক্ষেত্রে আমরা প্রাকৃতিক আমরা বলবো। আবার কি হয়, মানুষের সৃষ্ট কারণের জন্য বন্যা কীভাবে হতে পারে, বা দেখবে বড় বড় বাঁধ তৈরি করা হয়, বিশেষ করে জল ধরে রাখা হয়, তাই না, জল ধরে বাঁধ তৈরি করা হয়। এবার কী হবে, প্রচণ্ড বৃষ্টি হলো, সেই জল ধরে রাখতে পারছে না, বাঁধ ভেঙে যাবে। তার বাঁধ যাতে না ভাঙে, তাহলে কী করবে মানুষগুলো, কী করা হয়, বাঁধের জল ছেড়ে দেয়, তাই না। বাঁধের জল ছেড়ে দিলে কী হবে, তাহলে বাঁধের জল ছেড়ে দিলে বন্যা হবে। তাই এই বাঁধের জল ছেড়ে দিচ্ছে কি, মানুষই জল ছেড়ে দিচ্ছে, তাই না, যাতে বাঁধটা ভেঙে নেওয়া যায়। তাহলে এখানে কি দেখতে পেলাম, যে বন্যা হওয়াটা কী হবে, মানুষের জন্য দায়ী। তাহলে আমরা কী দেখতে পেলাম, বন্যার জন্য প্রাকৃতিকভাবে হতে পারে, আবার মানুষের জন্যও হতে পারে। যদি প্রাকৃতিকভাবে হয়ে থাকে বন্যা, আমরা দেখতে পেলাম কীভাবে হয়ে থাকে, তাই না। আবার কী হবে, মনুষ্যসৃষ্ট কারণের জন্য বন্যা হয়ে থাকে। দেখো বনের পশু মৃত্যু, তাহলে এটা কী হবে, এটাকে আমরা কী বলা হয়, দুটো ঘটনা, প্রাকৃতিক ঘটনা, মনুষ্যসৃষ্ট হতে পারে। কেন কি হয়, বনের মধ্যে যে আমি ধরলাম বাঘ আছে বা সিংহ আছে বা হাতি যেগুলো আছে, তাহলে এগুলো কী হবে, বয়স হলে কী হবে, মারা যায়। তাহলে কীভাবে ঘটা সম্ভব, বয়সজনিত কারণে। তুমি এখানে লিখলে বয়সজনিত কারণে কী হবে, মৃত্যু ঘটে। তাহলে কী বলবো, স্বাভাবিক মৃত্যু বলা হয়। এতে মানুষের হাত আছে, মানুষের হাত নেই, তাহলে আমরা কী বলবো, প্রাকৃতিক ঘটনা বলবো। আবার কি দেখো, এই যে বাঘ সিংহ আবার মারাও যায়, কীভাবে মারা যায়, 84 হাতে মৃত্যু, 84 হাতে মৃত্যু। তাহলে কীভাবে হবে, দেখবে যারা 84 আছে তারা বন্দুক নিয়ে যায়, তীর ধনুক নিয়ে যায়। তাহলে ওই বন্দুক বা তীর ধনুক দিয়ে কী হবে, বাঘ সিংহকে মেরে ফেলে। তাহলে এক্ষেত্রেও দেখো বনের পশু মৃত্যু হলো, তাহলে কার দ্বারা হলো, মানুষের দ্বারা। একে আমরা কী বলা হয়, মনুষ্য সৃষ্ট। দেখো এখানে দিয়েছে ক্ষতিকারক পোকামাকড়ের বিনাশ। ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়। কীভাবে করা সম্ভব, কারণ কী হবে, ব্যাঙ বা পাখি খিদে পেলে তাকে পোকামাকড় খাওয়ার জন্য কী হবে, আসবে, তাই না। তাহলে এখানে ব্যাঙ পাখি তারা খিদে পাওয়ার জন্য বা খাবারের জন্য পোকামাকড় খায়। তাহলে এক্ষেত্রে মানুষের হাত আছে, মানুষের হাত নেই, তাহলে এটাকে আমরা কী বলবো, প্রাকৃতিক ঘটনা। অর্থাৎ ক্ষতিকারক যে পোকামাকড় যে বিনাশ হচ্ছে, সেটা প্রাকৃতিক কারণের জন্য হয়ে থাকে। এবার কী করা হয়, মনুষ্যসৃষ্ট কারণের জন্য কীটনাশক ছড়িয়ে এরকম পোকামাকড় মারা হয়। তাহলে আমরা কী করা হয়, জমিতে কীটনাশক, এখানে লিখবে জমিতে কীটনাশক স্প্রে করার মাধ্যমে। তাহলে জমিতে কীটনাশক যদি স্প্রে করি, তাহলে কী হবে, পোকামাকড়গুলো মারা যায়। তাহলে আমরা পোকামাকড় মারলাম, ক্ষতিকারক পোকামাকড় একটা পাখিদের মাধ্যমে, ব্যাঙের মাধ্যমে হতে পারে, আবার মানুষের মাধ্যমেও হতে পারে। যদি ব্যাঙ বা পাখি কী হবে, এতে মানুষের হাত নেই, এটা আমরা প্রাকৃতিক ঘটনা বলবো। আর যে স্প্রে করলাম, কারা করলাম, মানুষ করলো, তাহলে এক্ষেত্রে আমরা মনুষ্যসৃষ্ট ঘটনা বলবো। দেখো এখানে তাই বলেছে, দেখো যে ঘটনাগুলো প্রকৃতি নিজে থেকেই ঘটে, যেখানে মানুষের হাত নেই, সেগুলো প্রাকৃতিক ঘটনা। তাহলে আর যেগুলো মানুষের হাত আছে, সেগুলোকে কী বলা হয়, মনুষ্যসৃষ্ট ঘটনা বলবো। এখানে দেখো একটা তালিকা দিয়েছে, এটা আমাদের কী হবে, পূরণ করতে হবে। তাহলে কি বলেছে, মুরগির ডিম ফুটে বাচ্চা হয়, এটা অভিপ্রেত না অনভিপ্রেত, অভিপ্রেত অনভিপ্রেত মানে আমরা কী বলেছিলাম, তাহলে যে সমস্ত ঘটনাগুলো পরিবেশের বা মানুষের কোনো ক্ষতি করে না, তাকে অভিপ্রেত বলা হয়। আর যে ঘটনাগুলো পরিবেশের বা মানুষের ক্ষতি হয়, তাকে অনভিপ্রেত ঘটনা বলা হয়। তাহলে মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া আমাদের ক্ষতি করে, পরিবেশ ক্ষতি করে না, তাহলে এটা আমরা কী বলবো, অভিপ্রেত ঘটনা বলবো। এটা কি প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট, তাহলে মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এটা মানুষের কী হবে, কোনো ভূমিকা আছে না, কারণ মুরগির ডিম যে ফুটে বাচ্চা এমনি এমনিও হয়, তাহলে আমরা প্রাকৃতিক বলবো। উনুনে
উনুন জ্বালিয়ে রান্না করা। তাহলে উনুন জ্বালিয়ে রান্না করলে কী হবে, সেটা অভিপ্রেত অনুপ্রেত বলবো, মানে কী হবে, সেটা আমাদের ক্ষতি করে বা পরিবেশের ক্ষতি করে। হ্যাঁ, উনুন জ্বালালে যে ধোঁয়া হয়, ধোঁয়া বাতাসে মিশে যায়, তারপরে সেখান থেকে আমাদের বা পরিবেশের বিভিন্ন রকম রোগ তৈরি হয়। তাহলে আমরা কী বলবো এক্ষেত্রে, আমরা অনবপ্রেত বলবো। এখানে এটা কিসের দ্বারা হলো, প্রাকৃতিক মনুষ্য সৃষ্ট, তাহলে মনুষ্য সৃষ্টির মাধ্যমে। ভূমিকম্প হওয়া, ভূমিকম্প অভিপ্রেত অনুপ্রেত। তাহলে ভূমিকম্প হচ্ছে কী হবে, ফলে প্রচুর গিয়ে দুর্ঘটনাগুলো ঘটে, তাহলে কী হবে, মানুষের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, তো আমরা বলবো অনবপ্রেত ঘটনা বলবো। প্রাকৃতিক না মনুষ্যের ঘটনা, এখানে আমরা লিখবো প্রাকৃতিক ঘটনা বলবো, প্রাকৃতিক। আবার ঘতে আমরা যাব, তুমি লিখতে পারো কী হবে, কাঁচা ফল পেকে যাওয়া। কাঁচা ফল পেকে যাওয়া, পাকলে, কাঁচা ফল পাকলো, তাহলে পেয়ে গেলে কী হবে, আমাদের বা পরিবেশের কোনো ক্ষতি হয়, আমরা বলবো না, মানে এটা আমরা কী বলবো, অভিপ্রেত ঘটনা বলবো। প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট, এটা হচ্ছে প্রাকৃতিক বলবো। এখানে কী লিখবে অঙ্গতে, মেঘ থেকে বৃষ্টি। মেঘ থেকে বৃষ্টি হলে অভিপ্রেত অনুপ্রেত বলবো, এটা আমরা কী বলবো, অভিপ্রেত বলবো। কারণ কি, মেঘ থেকে বৃষ্টি হলে মানুষের বা পরিবেশের কোনো ক্ষতি হয় না, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণ, এটা আমরা প্রাকৃতিক কারণ লিখবো। চতে আমরা লিখবো, দেখো ইট ভাটার ধোয়া, তোমরা দেখেছি ইট ভাটা, ইট ভাটার ধোয়া, ধোয়া হলে কী হবে, যে সেটা কী হবে, মানুষের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, হ্যাঁ হয়, তাহলে আমরা কী লিখবো, এটা অনভিপ্রেত বলবো। প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট ঘটনা, এটা আমরা মনুষ্যসৃষ্ট ঘটনা বলবো, মনুষ্যসৃষ্ট ঘটনা বলবো। তো দিয়েছে, আমরা এই কর্মত্র দেখার চেষ্টা করব। দেখো দুটো ছবি দিয়েছে, এই একটা ফার্স্ট ছবি, ছবি 1 এবং ছবি 2 দিয়েছে, দুটো ঘটনা আমরা দেখব সেখানে। দেখো প্রথম ছবিতে কী দেওয়া হচ্ছে, দেখো শুধুমাত্র আমরা কী দিচ্ছি, এখানে স্প্রে করা হচ্ছে, কী স্প্রে করা হচ্ছে, দেখো কী ব্যবহার করা হচ্ছে, মানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। কী কারণে এদের ব্যবহার করা প্রয়োজন, তাহলে এখানে কী ছিল, দেখো এই যে পোকা ছিল না, পোকা, এখানে প্রজাপতি ছিল, এরা ফসলের ক্ষতি করে, তাই কী কারণে কী কারণে এদের প্রয়োজন, এদের মেরে ফেলার জন্য প্রয়োজন। এরপরে বলেছে, দেখো এই যে মারা গেছে, এখানে আমরা দেখতে পেলাম পোকামাকড় প্রজাপতি মারা গেছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে কী কী ফলাফল হতে পারে, তুমি দীর্ঘদিন যদি কীটনাশক ব্যবহার করো তাহলে কী হতে পারে, আমরা মাটি নষ্ট হয়, জল নষ্ট হয়, মানুষের রোগ হয়, এটা লিখতে পারো। ছবি দেখো 2তে কী লিখেছে, আমরা স্প্রে করা হচ্ছে মানে কীটনাশক, আর এখানে সার দেওয়া হচ্ছে, দেখো ছবিতে সার ও কীটনাশক দেওয়া হচ্ছে। কী কারণে এদের ব্যবহার করার প্রয়োজন, আমরা দিচ্ছি কী জন্য, কারণ এতেও সেই পোকামাকড়, তাহলে কী হবে, স্প্রে দিয়ে পোকামাকড় মারা হচ্ছে, আর সার দিয়ে কী হবে, গাছ যাতে বড় হয়, দেখো গাছগুলো বড় হয়ে গেছে, তাহলে কী হবে, সার দিলে গাছ বড় হয়, তাই না, আর স্প্রে করার মাধ্যমে পোকামাকড় মারা হয়। তাহলে এখানে কী লিখবে, কী কারণে প্রয়োজন, তাহলে জমিতে পোকামাকড় মারার জন্য এবং গাছ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। দীর্ঘদিন ব্যবহার করলে কী হবে, ওই একই কারণ, দেখো মাছ আগে ছিল কত, অনেক ছিল, এখানে মাছ একটা রয়ে গেছে, মানে মাছ মারা যাচ্ছে, জল নষ্ট হচ্ছে, এখানে লিখবে মাছ মারা যায়, জল নষ্ট হয়, কী হবে, সেই জল থেকে মানুষের বিভিন্ন রকম রোগ হয়, তাহলে দেখতেই পেলে। তাহলে আমরা দেখতে পেলাম, তাহলে জমিতে যদি দীর্ঘদিন ধরে কীটনাশক বা আমরা যদি সার যদি ব্যবহার করি, তাহলে পোকামাকড় তো মরছেই, তার সাথে সাথে আমরা মানুষরা বা অন্যান্য যে জলের মধ্যে যে সমস্ত প্রাণী থাকে তারাও মারা যাচ্ছে, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, তাই না, জল নষ্ট হয়ে যাচ্ছে। দেখ এখানে কী লিখেছে, যতটা রাসায়নিক সার ব্যবহার করা হলো তার সবটা কি কাজে লেগে গেল, যদি না যায় তাহলে বাকিটা কোথায় গেলো তোমার মনে হয়। দেখো আমরা জমিতে প্রচুর পরিমাণে সার কীটনাশক দিই ঠিকই, তাহলে সেই সবটাই কিন্তু গাছের বা মানে লেগে যায় না, তাহলে কি হলো, কিছু কিছু তাহলে কী মাটির মধ্যে জমা থেকে যায়, কী লিখবে, মাটির মধ্যে জমা থেকে যায়। আবার কি হয়, প্রচণ্ড বৃষ্টি হলো, তাহলে সেই বৃষ্টি জলের মাধ্যমে কীটনাশক রাসায়নিক সার কী হবে, ধুয়ে কোথায় পড়বে, পুকুরে পড়বে, নদীতে পড়বে, এখানে লিখবে। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে আমরা দেখতে পেলাম কিছুটা মাটির মধ্যে মিশে থাকবে, কিছুটা জলের মধ্যে মিশে যায়, তাই না, তাহলে এটা তুমি লিখতে পারো। এখন বলেছে, দেখো এখানে ঘতে বলেছে যে কী করেছে, যে এই সমস্ত কীভাবে রাসায়নিক যদি কীটনাশক বা রাসায়নিক সার যদি ব্যবহার করা হয়, তাহলে আমরা এখানে একটা লিস্ট দিয়েছি, আগে যেসব মাছ চাষের ক্ষেত্রে পাওয়া যেত তাদের নাম লিখতে বলেছে ক্ষেত্রে, আর এখন সেই সব মাছগুলোর মধ্যে কোনগুলো আর পাওয়া যায় না সেখানে লিখতে হবে। তোমরা এখানে দেখবে, তোমাদের বাড়িতে যদি দাদু থাকে বা ঠাকুমা থাকে তাদের কাছে শুনবে যে আগে যে চাষের জমিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, আগে প্রচুর জল হতো মাঠে, তাহলে সেই মাঠে আমরা কী কী মাছ পেতাম দেখে নিই চলো। এখানে তুমি কি মাছ পেতে, লাঠা মাছ পেতে, এখানে তুমি কী করতে, লাঠা মাছ পেতে, আর কি মাছ, খোলসে মাছ পেতে, আর কি পুঁটি মাছ পেতে, বাম মাছ পেতে, মৌরলা মাছ পেতে, তাই না, এই ধরনের মাছ তুমি পেতে, কই মাছ পেতে। তাহলে এগুলোর মধ্যে আর সেগুলো কোনগুলো পাওয়া যায় না, দেখো এগুলোর মধ্যে কোনগুলো পাওয়া যায় না, নিশ্চয়ই তোমার দাদুর কাছে বা ঠাকুমার যদি শুনে থাকো তাহলে দেখবে তুমি এখন আর কীভাবে কোনগুলো পাবে না, তুমি খোলসে মাছ দেখতে পাবে না, তাই তো, খোলসে মাছ পাবে না, বাম মাছ পাবে না, পাবে না, তার মধ্যে কী হবে, মৌরলা মাছ তুমি পাবে না, তাহলে কী হবে, অনেক মাছ কমে গেছে বা পাওয়া যায় না বলে চলে। তাহলে এটা তুমি কীভাবে করবে, যে বাড়ির কী হবে, যদি তোমার বাবা যদি থাকে বা ঠাকুমা বা কী হবে দাদু যদি থাকে তাদের কাছে জানবে, তাহলে তারা আরও ভালো করে বলতে পারবে।
দেখো এখানে কী দিয়েছে, রাসায়নিক ও সার রাসায়নিক কীটনাশক ও সার মাছের দেহে প্রবেশ করে নানা ধরনের বিষক্রিয়া দেখা যায়। এই ধরনের মাছকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা কী হবে, শরীরে নানা ধরনের রোগ দেখা দেয় বা বিষক্রিয়া দেখা দেয়। মানে এই যে জমিতে আমরা সার দিলাম, কীটনাশক দিলাম, তাহলে কী হলো, বৃষ্টির জলের মাধ্যমে তাহলে সেগুলো কী করবে, নদীতে পড়বে, পুকুরে পড়বে, তাহলে সেই নদীর জল পুকুরের জলে সেই মাছের শরীরে ঢুকবে। সেই মাছগুলো যদি আমরা খাই তাহলে কী হবে, আমাদের শরীরে বিষক্রিয়া দেখা দেবে, মানে আমাদের রোগ তৈরি হবে বিভিন্ন রকম। তাহলে বলেছে এখানে কি বলেছে, আরও দুটো উৎসের কথা লিখতে পারো যেখান থেকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ জলে মেশে। কী হয়, যেমন কী হবে, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি লিখলে, অ্যাসিড বৃষ্টি মানে বৃষ্টির মধ্যে অনেক সময় অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, মানে পরিবেশ যদি দূষণ হয় সেই দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। তাহলে অ্যাসিড বৃষ্টির মাধ্যমে, অ্যাসিড বৃষ্টির জলে কী হবে, তাহলে কী করবে, নদীতে পড়বে, পুকুরে আসবে, আসলে নদী সেই পুকুরের জলে কী হবে, অনেক রকম মাছগুলো বা পোকামাকড় যা আছে সেগুলো সবই মারা যাবে। অ্যাসিড বৃষ্টি হলে সেখান থেকে কী হবে, সেই অ্যাসিডগুলো কী হবে, মাছের শরীরে জমা হয়, আমাদের শরীরে জমা হবে, তাই না? আবার এখানে লিখতে পারো কী হয়, তুমি শিল্প কারখানা থেকে বিভিন্ন রকম বিষাক্ত ধাতুর কী হবে, নিষ্কাশিত জল। তাহলে শিল্প কারখানা থেকে বিষাক্ত ধাতুর নিষ্কাশিত জল তুমি লিখলে, এটাও লিখতে পারো। তাহলে সেখান থেকে সেই বিষাক্ত ধাতুগুলো কী করবে, জলের মধ্যে মিশে ক্ষতিকারক হচ্ছে, তাই না? তুমি এখানে আরেকটা লিখতে পারো কী হবে, পারদ শিল্পে। তাহলে পারদ শিল্পে লিখতে পারো, তাই পারদ শিল্পের পারদের জলটা কী করবে, তাহলে নদীতে পুকুরে পড়ছে, তাহলে পড়ার ফলে সেই মাছ বা পুকুরে সেই মাছগুলোর মধ্যে সঙ্গে জমা হচ্ছে, যেগুলো আমরা খাচ্ছি, আমাদের বিভিন্ন রকম রোগ তৈরি হচ্ছে। এটাও তুমি লিখতে পারো, এগুলো উৎসের মধ্যে পড়ে। তাহলে আমরা কী লিখতে পেলাম, তাহলে উৎসের মধ্যে তুমি এটা লিখতে পারো। তাহলে আমরা কী লিখলাম, যে একটা হচ্ছে পারদ শিল্পে, পারদ শিল্পের মাধ্যমে তাহলে নদীর জলে পারদ মিশে যাওয়া। আরেকটা কী লিখতে পারো, একটা হচ্ছে শিল্প কলকারখানা থেকে বিষাক্ত কী হয়, রাসায়নিক পদার্থ জলে মিশে যাওয়া। তার ফলে কী হয়, বিষাক্ত রাসায়নিক মানে কি, অ্যাসিড ধরো কারখানা আছে বা অ্যাসিড ক্ষার এগুলো কারখানা থাকে বিভিন্ন রকম, তাহলে সেই কারখানা অ্যাসিডের জল কিন্তু কী হয়, নদীতে মিশছে, তাহলে সেগুলো কী হবে, বিষ ওয়ান টাইম আমরা বলতে পারি। আবার রাসায়নিক সার কারখানা, সেখান থেকেও তুমি জলটাও ওইখানে মিশছে, কীটনাশক তৈরি কারখানা, সেই কীটনাশক কারখানার জলও কিন্তু নদীতে মিশছে। তাহলে আলটিমেট নদীতে মিশলো, মিশে গিয়ে নদীর জল কী হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, বিষ মানে কি বিষগুলো, সেই বিষগুলো মাছের মধ্যে জমা হচ্ছে, সেই মাছটা আমরা খেলে আমাদের বিভিন্ন রকম রোগ তৈরি হয় বা আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি হয়। দেখো এই যে বিষক্রিয়া বা সেই মাছগুলো যদি আমরা খাই তাহলে আমাদের কী হয়, দেখো ওই ধরনের মাছ খাওয়ার পর কী হবে, মাছের দেহ থেকে বিষ আমাদের দেহে প্রবেশ করে। তাহলে আমাদের দেহে প্রবেশ করার পর কোথায় কোথায় জমা হয়, দেখো যকৃতে জমা হবে, বৃক্কে জমা হবে, মস্তিষ্কে জমা হবে, হৃৎপিণ্ডে জমা হবে, ফুসফুসে জমা হবে। ছবিটা আমরা দেখিনি, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ এই জায়গাটায়, তাহলে এখানে তুমি মস্তিষ্ক লিখবে, মস্তিষ্ক। এটা তুমি কি দেখতে পাচ্ছ, এই দেখো হাড়টা কোথায় থাকে, এরকম জায়গায় হাড় আছে, তাহলে এটা কি হার্ট মানে হৃৎপিণ্ড, তুমি এখানে হৃৎপিণ্ড লিখবে। তাহলে দেখো এখানে আমাদের বুকের কাছে কি থাকে, এটা কি দেখতে পাচ্ছ, লাংস বা ফুসফুস, তুমি এখানে ফুসফুস লিখবে। এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো এর নাম কি, যকৃৎ বা লিভার বলা হয়, তোমরা যেন এটাকে মেটে বলে না, মেটে। তাহলে এই যে মেটেকে যকৃৎ বলে, আর এখানে কিডনি থাকে মানে বৃক্ক থাকে, বোঝা গেল? তাহলে আমরা এই বিষক্রিয়াযুক্ত মাছ যদি খাই তাহলে আমাদের শরীরে সেই বিষগুলো ঢুকে যাওয়ার পর আমাদের শরীরে কোথায় কোথায় সেই বিষগুলো জমা হয়, আমরা দেখতে পেলাম মস্তিষ্কে জমা হয়, এই যে মস্তিষ্কে জমা হয়, হৃৎপিণ্ডে জমা হয়, ফুসফুসে জমা হয়, আর কোথায় জমা হবে, বৃক্কে জমা হবে, আর যকৃতে জমা হবে। এগুলো ভালো করে জানবে পরীক্ষায়, এগুলোর মধ্যে থেকে আসে পরীক্ষায়। দেখো এরপরে আমরা দেখব যে নিচে একটা সারণী দেওয়া আছে, তালিকা দেওয়া আছে, এখানে আমরা কি দেখতে পাবো, কোনগুলো রাসায়নিক সার আর কোনগুলো কীটনাশক তোমাকে জানতে হবে। দেখো ইউরিয়া, জমিতে ইউরিয়া দেওয়া হয়, মানে ইউরিয়া মানে কি, রাসায়নিক সার, ইউরিয়া দেওয়া হয়, বাড়িতে জিজ্ঞেস করবে ইউরিয়া হচ্ছে সার। ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা কী হবে, রাসায়নিক সার। তাহলে পরীক্ষা দিতে পারে যে দুটো রাসায়নিক সারের নাম লেখো, তখন তুমি কি লিখবে, ইউরিয়া আর ডাই অ্যামোনিয়াম ফসফেট তুমি লিখবে। যদি বলে দুটো রাসায়নিক কীটনাশকের নাম বলো, একটা হচ্ছে কি হবে, দেখো রাসায়নিক কীটনাশক দিয়েছে, কী কী দিয়েছে, কার্বারিল দিয়েছে আর ম্যালাথিয়ন দিয়েছে, কার্বারিল আর হচ্ছে ম্যালাথিয়ন, দুটো হচ্ছে কীটনাশক। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা এখানে থেকে কী দেখতে পেলাম, যে জমিতে আমরা দিই তার দুটো রাসায়নিক সারের নাম আর দুটো কীটনাশকের নাম, তাহলে আমরা দেখে নিলাম। দেখো এখানে আমরা ছবি দেখে কী বুঝতে পারলাম, বলছে ওপরে প্রথম ছবিতে কীটনাশক স্প্রে করা হচ্ছে, দেখো স্প্রে করছে এখানে কীটনাশক, স্প্রে করার পর তার প্রভাব পরিবেশে অন্য কোনো জীবের উপর পড়তে পারে তা ছবি দেখে তোমাকে লিখতে হবে। কী কী লিখবে এক্ষেত্রে, দেখো তাহলে জমিতে যদি কীটনাশক দেওয়া হয় তাহলে আমরা এখানে কী দেখতে পাবো, দেখো কী কী ক্ষতিকারক অন্যান্য জীবের উপর হয়ে থাকে সেটা আমরা দেখব। দেখো জমিতে কীটনাশক দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এখানে কী দেখতে পাচ্ছ, আমরা এখানে দেখতে পেলাম এই যে এই যে পোকা কী হবে, এর নাম কি, ফড়িং, এর নাম কি, শুয়োপোকা, এগুলো কী হবে, মারা যাবে। তাহলে কোন কোন জীবে পড়বে, দেখো এখানে ফড়িংয়ের উপর পড়বে, ফড়িং লিখবে, শুয়োপোকা লিখবে। এটা তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কাক লিখতে পারবে, কাক তুমি দেখতে পাবে। এটা তুমি কি দেখতে পাবে, বেজি। এটা তুমি পাখি দেখতে পাবে। এটা তুমি কচ্ছপ দেখতে পাবে। এটা বক দেখতে পাবে।
তাহলে আমরা এই দেখতে পেলাম যে জমিতে আমরা যদি কীটনাশক যদি দিই, তাহলে সেই কীটনাশক দেওয়ার ফলে তাহলে জমিতে বিভিন্ন রকম কী হয়, পোকামাকড় মারা যায়, পাখিদের উপর প্রভাব পড়ে, পাখিরাও মারা যায়, বেজি দেখবে, বেজি আর দেখতে পাবে না আগের মতো, কারণ এই যে কীটনাশক দেওয়ার ফলে কী হবে, তাহলে বিভিন্ন রকম পোকামাকড়, এরা বেজিরা কী খায়, বেজিরা বিভিন্ন রকম দেখবে ধান গম এগুলো খেতে যায় ধরো, তাহলে সেই ধান গমের মধ্যে কী থাকে, বীজগুলো ঢুকে যায়, কীটনাশকগুলো বেজি খেলে বেজির শরীরে ঢুকে বেজিগুলো একসময় মারা যায়, মানে বেজির সংখ্যা কমতে শুরু করেছে। তাহলে কী হবে, কচ্ছপগুলো দেখতে পাবে, তাহলে কচ্ছপের মধ্যে সেই জল দূষণ হচ্ছে, মানে মানে এই বিষগুলো কী হবে, জলে তো মিশছেই, জলে মিশলে কী হবে, এই সমস্ত কী হবে, জলের মধ্যে যারা মাছ থাকে, মাছ হোক বা কী হবে, তুমি কচ্ছপ দেখতে পেলে, বক দেখতে পেলে, এগুলো সব কিন্তু মারা যাবে, এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে সংখ্যায়। বুঝতে পারলে? চলো আজ এই পর্যন্তই, পরে আমরা বাকিটা আলোচনা করব।